দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি বিজনেস রিপোর্টে। সামাজিক নিরাপত্তার মোড়কে বাজেটে ব্যয় বেড়েছে পেনশন, সুদ আর ভর্তুকিতে। বরাদ্দ কমেছে দরিদ্র বান্ধব 14টি সুরক্ষা কর্মসূচিতে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে চলতি বছর পর্যটনের ক্ষতি পৌঁছবে 9,000 কোটি টাকায়। বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি। আগাম কর ব্যবস্থা বাতিল চায় বাংলাদেশ চেম্বার। দেশীয় বস্ত্রশিল্পে নগদ সহায়তার পরিমাণ বাড়ানোর প্রস্তাব। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। মোট বরাদ্দ বাড়লেও প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তায় দরিদ্রবান্ধব কর্মসূচিতে সরকারের ব্যয় বাড়ানো হয়নি। উল্টো 5% থেকে 50% পর্যন্ত বরাদ্দ কমানো হয়েছে 14টি উপখাতে। মহামারীর এই সময়ে যাকে অপ্রত্যাশিত বলছেন বিশ্লেষকরা। সৌরভ রহমানের রিপোর্ট। কাজের বিনিময়ে টাকা, নগদ সহায়তা, কম দামে খাদ্য বিতরণ সহ কয়েক ডজন কর্মসূচি পরিচালনা করে সরকার সামাজিক সুরক্ষার আওতায়। এজন্য প্রস্তাবিত বাজেটে সব মিলে 1,07,614 কোটি টাকা বরাদ্দ আছে, যা চলতি বছরের থেকে 11,931 কোটি বেশি। এর মধ্যে 11,733 কোটি টাকায় বেড়েছে সরকারি কর্মচারীদের অবসর ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী আর কৃষির ভর্তুকি বাবদ। বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা খাত বলতে যেটা বুঝি সেটা হলো দরিদ্র এবং ভালনারেবল যে পপুলেশনটা আছে তাদের আর্থিক নিরাপত্তার জন্য কি ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কৃষি ভর্তুকি বা অবসর ভাতা বা সঞ্চয়পত্রের সুদে যে ভর্তুকিটা আছে এগুলো এই ডেফিনেশনে পড়ে না। এখন যতটুকু বরাদ্দ বাড়ানো হয়েছে সেটাও যদি আমি সরকারি পেনশনটা বাদ দেই তাহলে কিন্তু জিডিপির অংশ হিসেবে এটা কমে যায়। অর্থাৎ যে আমাদের দেশজ আয় যেভাবে বাড়ছে, সরকারের ব্যয় করার যে সক্ষমতা বাড়ছে, তার তুলনায় কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ততখানি বাড়ে। প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, কাজের বিনিময়ে টাকা কর্মসূচিতে দেয়া হয়েছে 1,500 কোটি, যা চলতি বছরের থেকে 34 ভাগ কম। 2,325 কোটি টাকা থেকে নামিয়ে টিআরের বরাদ্দ আনা হয়েছে 1,450 কোটিতে। এডিপির বাইরে থাকা গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ব্যয় কমানো হয়েছে 377 কোটি টাকা। একই হারে ব্যয় কমেছে পিছিয়ে পড়া জনপদ, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী সহ প্রান্তিক মানুষের জীবিকা সংশ্লিষ্ট মোট 14টি কর্মসূচিতে। এটা এক ধরনের প্রাধিকারের পরিবর্তন অথবা আপনার চয়েস অফ ইনস্ট্রুমেন্টের পরিবর্তন ঘটেছে। সরাসরি সেই অর্থে কিন্তু সামগ্রিকভাবে বরাদ্দ অনেক বেড়েছে তা না। প্রতি বছরই কিন্তু আমাদের মূল্যস্ফীতির কারণে টাকার মান কমে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় যদি আমরা দেখি তাহলে যে ভাতাগুলো সামাজিক নিরাপত্তা খাতে আছে তার পরিমাণ কিন্তু খুব একটা বাড়ছে না। প্রত্যাশা যেটা ছিল, যে সমস্ত কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা পালন করেছে অতীতে, সেগুলোর আওতা, সেগুলোর ভাতা বাড়ানো হবে এবং প্রয়োজনে বিশেষ করে নগরে যারা গরিব আছেন তাদের জন্য নতুন কর্মসূচি দেওয়া হবে বা গত বছর যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেগুলো আকার বাড়ানো হবে এবং চালু থাকবে। এই প্রত্যাশাগুলো তো পূরণ হয়নি। সামাজিক নিরাপত্তার আওতায় আছে শিক্ষার্থীদের উপবৃত্তিও। প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্তরে দেয়া বৃত্তির ব্যয় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। 1,000 কোটি টাকার মতো বরাদ্দ কমেছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রভাবে পর্যটন বন্ধ থাকায় গেল বছর 5,700 কোটি টাকা ক্ষতি হয়েছে ট্যুর অপারেটরদের। ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে চলতি বছর এ ক্ষতির পরিমাণ দাঁড়াবে 9,000 কোটি টাকার বেশি। এমন তথ্য তুলে ধরে দ্রুত দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। স্বাভাবিক সময়ে বছরে অন্তত 30 লাখ মানুষ ঘুরতে আসেন এই সমুদ্র সৈকতটিতে। তবে করোনার প্রভাবে ছন্দপতন ঘটেছে ঘুরে বেড়ানোয়। চলতি বছর প্রায় 2 মাসের বেশি সময় এখানে নেই কোনো পর্যটকের আনাগোনা করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায়। শুধু কক্সবাজারই নয়, দেশের সব পর্যটন কেন্দ্রই বন্ধ রয়েছে কোভিড সংক্রমণ ঠেকাতে। গত 31 ডিসেম্বর অবধি 2020 আমরা 5,700 কোটি টাকা আমাদের ট্যুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আপনি জানেন যে আমরা ট্যুর অপারেটররা যখন আউটবাউন্ড বলেন আর ইনবাউন্ড বলেন, যখন ট্যুরটা ম্যাটেরিয়ালাইজ করে তার ক্যান্সেল হয়, আমরা জানি আমাদের ক্ষতির পরিমাণটুকু কত। সেই কারণে আমাদের
যে তথ্যপত্র অনারেবল মেম্বাররা যা দিয়েছেন তা স্বতঃসিদ্ধ এবং সেই বিচার বিশ্লেষণ করার দিয়েই আমরা ক্ষতির পরিমাণটুকু নির্ধারণ করেছি এবং আমরা প্রেস রিলিজে উল্লেখ করে দিয়েছি এবার যদি এই চলতে থাকে ডিসেম্বর পর্যন্ত তাহলে এটা 9,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমাদের এই বর্তমানে মূল দাবি হচ্ছে প্রত্যেকটা ডেস্টিনেশন খুলে দেওয়া। আমরাই একমাত্র অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশন এসওপি মেনটেন করে, কারণ ট্যুর অপারেটররা শিক্ষিত, দেশপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক, হৃদয়বান মানুষের ট্যুর অপারেটর পেশার সাথে জড়িত। টপ বলছে করোনার ক্ষতি মোকাবেলায় প্রায় সব খাতের জন্য প্রণোদনা সহায়তা দেওয়া হলেও অবহেলিত রয়ে গেছে ট্যুর অপারেটররা। এমনকি আসছে বছরের প্রস্তাবিত বাজেটেও গুরুত্ব পায়নি পর্যটন খাতটি। এ খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 4,032 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে যা খুবই অপ্রতুল বলে দাবি ট্যুর অপারেটরদের সংগঠনটির। আমরা বরাবরই বলে আসছি যে বাজেটে পর্যটন শিল্প উপেক্ষিত, যে টাকাটুকু বরাদ্দ হয় সম্পূর্ণ চলে যায় বিমান, এভিয়েশন, অন্যান্য সিভিল অন্যান্য অর্গানাইজেশনগুলোতে। ট্যুরিজম শিল্পে খুব কম থাকে। আমরা আমাদের বাজেটে আরো এই যে সাপ্লিমেন্ট বাজেটে আমরা চাচ্ছি যে পর্যটন শিল্পের উপর বরাদ্দ, শুধু এভিয়েশন ট্যুরিজম শিল্প, পর্যটন শিল্পের উপর বরাদ্দ বৃদ্ধি করার জন্য এবং স্বতন্ত্র মন্ত্রণালয় উপস্থাপন করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। 20,000 কোটি টাকা চাচ্ছি আমরা পর্যটন শিল্পের উপর, ইনফ্রাস্ট্রাকচার সহ। চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পর্যটন গন্তব্যগুলো খুলে দেয়া কতটা যৌক্তিক হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি ট্যুর অপারেটররা। তবে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে ট্যুর পরিচালনার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যবসায়ীদের অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে আগাম কর বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। দেশীয় বস্ত্রশিল্পের বিকাশে নগদ সহায়তার পরিমাণ বাড়ানো এবং এর উপর উৎসে কর কমানোর দাবিও করেছে সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর বিসিআইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে সংগঠনটি। মহামারীর কারণে আগামী অর্থবছরের বাজেটে সব ব্যবসা প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার 2.5 ভাগ করে কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একে স্বাগত জানিয়ে আগামী 3 বছরও কর্পোরেট করের হার ধারাবাহিকভাবে কমানোর সুপারিশ করেছে বিসিআই। সংগঠনটি বলছে 5 ভাগ অগ্রিম আয়কর ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে, তাই নতুন অর্থবছরে সব ধরনের অগ্রিম আয়কর বাতিল চান ব্যবসায়ীরা। প্রস্তাবিত বাজেটে 5% অগ্রিম আয়কর ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিচ্ছে। আমরা অগ্রিম আয়কর বিলুপ্ত করার জন্য প্রস্তাব করেছিলাম, কিন্তু এ বিষয়ে বাজেটে কোনো প্রতিফলন দেখা যায়নি। অথচ বাজেটে 20% পর্যন্ত সর্বোচ্চ আয়কর আরোপ করা হয়েছে। অগ্রিম আয়কর যথাযথ সমন্বয় রিফান্ড না হওয়ায় পরিচালনা ব্যয় বৃদ্ধি পায়। পদ্ধতিগত জটিলতা নিরসনপূর্বক অগ্রিম আয়কর বাতিল করার প্রস্তাব করছি। আমদানি পর্যায়ে আগাম করের হার 4 ভাগ থেকে কমিয়ে 3 ভাগ করার ঘোষণা আছে বাজেট প্রস্তাবে, কিন্তু এতেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। বাজেট পাশের আগে আমদানিতে সব ধরনের আগাম কর প্রত্যাহার চান তারা। প্রস্তাব করেন শিল্প খাতের করমুক্ত টার্নওভারের সর্বোচ্চ সীমা 3 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি করার, বস্ত্র খাতের বিকাশে নগদ সহায়তা বাড়ানো এবং এর উপর কর হার 3 ভাগে নামিয়ে আনার দাবি বিসিআই এর। দেশীয় যেসব ইন্ডাস্ট্রি, লোকাল কনজাম্পশন কিন্তু অনেক কমে গেছে। ওই সেন্সে ইন্ডাস্ট্রিগুলি কিন্তু ওইভাবে গ্রো করতে পারছে না। সো দেশীয় বস্ত্র শিল্প বিকাশে নগদ সহায়তা 4% হতে বাড়িয়ে কমপক্ষে 7% করা, নগদ সহায়তার উপর উৎস কর 10% হতে কমিয়ে 3% করা এবং নতুন বাজার সম্প্রসারণে বস্ত্র খাতের সংজ্ঞায় প্রচ্ছন্ন রপ্তানিকারককে সংযুক্ত করার প্রস্তাব করছি। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং নতুন উদ্যোক্তাদের জন্য 10 বছর কর অবকাশ দেয়া এবং পরবর্তীতে বিশেষ কর সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে বিসিআই। সেই সাথে নতুন উদ্যোগের ক্ষেত্রে 2 কোটি টাকা পর্যন্ত মূলধনের উৎস না খোঁজারও সুপারিশ করেছে সংগঠনটি। কটেজ, মাইক্রো এবং স্মল, এবং ওইটাই কিন্তু আমাদের ব্যাকবোন, আজকের বলেন এবং ভবিষ্যতের বলেন। এবং এই ব্যাকবোনগুলোকে কিন্তু আমরা ঠিকভাবে সার্ভাইভ করাইতে পারি নাই। আমি যে কারণে আপনাদের বললাম যে ওদের কিন্তু একটা নিবন্ধন হওয়া উচিত, 3 নাম্বার হওয়া উচিত, তাহলে কিন্তু ওদেরকে কিন্তু সবাই মিলে আমরা হেল্প করতে পারতাম। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করারও প্রস্তাব দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জাপানি জাতের মিয়াজাকি বা সূর্য ডিম আম চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন খাগড়াছড়ির হাসিমং চৌধুরী। মহালছড়ির ধুমনিঘাটে পাহাড়ি এলাকায় প্রায় 40 একর জমিতে বিশ্বের সেরা ও দামি এ রঙিন আমের বাগান গড়ে তুলেছেন তিনি। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির পাহাড়ে চোখ জোড়ানো মিশ্র ফলের বাগান,
এতে সবচেয়ে বেশি মিয়াজাকি বা সূর্যডিম আম গাছ। বাগানী লাসিমং চৌধুরী গত 2 বছর ধরে রঙিন আমের ফলন পেলেও বাণিজ্যিকভাবে সরবরাহ করছেন এবছরই। দেখতে সুন্দর, সুমিষ্ট, রসালো এ আম বাজারজাতে সাড়াও পড়েছে বেশ। শুরুতে কেজি ছিল প্রায় 6,000 টাকা, এখন পাওয়া যাচ্ছে প্রতি কেজি 500 টাকা করে। এখানে বাগানে প্রায় আপনার 60 প্রজাতির উপরে কিন্তু আপনার আমের জাত রয়েছে। তার মধ্যে আপনার সবচেয়ে আপনার দামি জাত হচ্ছে আপনার বর্তমানে আপনার বিশ্বের মার্কেটে কিন্তু আপনার রেড ম্যাঙ্গো, মিয়াজাকি অথবা এক অফ দ্য সান, বাংলাদেশে যাকে বলা হয় হচ্ছে সূর্যের ডিম, ওই আমটা আমি এখানে সংগ্রহ করেছি। 3 বছর যাবত, কিন্তু গত 2 বছর যাবত কিন্তু আমি এখানে কিন্তু আপনার করেছি, আপনার ফল পাচ্ছি। অন্য আমের বাগানের চেয়ে মিয়াজাকির বেশি পরিচর্যা করতে হয়, তাই খরচ হয় কয়েক গুণ বেশি। প্রতিটি আমের ওজন 750 গ্রাম পর্যন্ত হয়। বাগান থেকে আম সংগ্রহের সময় অন্য আমের মতোই সুন্দর আম, খুব ভালো আম। এই পার্বত্য জেলা, এই 3 জেলার মধ্যে এরকম আম আর আছে বলে আমার মনে হয় না। খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের কৃষিবিদরা এ মিয়াজাকি আমের চারা গাছ জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ আম চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। ওনার সাথে কথা বলেছি, উনি আমাদেরকে চারা কলম সরবরাহ দিবেন। আমরা এখানে এটা সম্প্রসারণ করব এবং কৃষকের মধ্যে ছড়িয়ে দেবো। আমরা আশা করছি যে এই খাগড়াছড়িতে এই আমটা ভালোভাবে চাষ করা যাবে এবং এখানকার আমের চাহিদা পূরণ করার পরেও আপনার দেশের বাইরেও এটা রপ্তানিযোগ্য হতে পারে। লাসিমং চৌধুরীর বাগান দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাগান করতে উদ্যোগী হচ্ছেন। পাহাড়ি এলাকায় এ আমের চাষ ছড়িয়ে পড়বে আশা সংশ্লিষ্টদের। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6066-তে। মোট লেনদেন হয়েছে 2669 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 209টির, কমেছে 149টির দর, আর অপরিবর্তিত রয়েছে 9টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেট পজিটিভ নোটে শেষ হয়েছে, যার প্রতিফলন আমরা ইন্ডেক্স এবং টার্নওভারে দেখতে পাই। আমাদের রিসার্চ মনে করে যে এই যে ঊর্ধ্বগামী প্রবণতা যেটা দেখা গিয়েছে, সেটা বিনিয়োগকারীদের কনফিডেন্স বিল্ড করতে সহায়ক ভূমিকা পালন করেছে। একটি দীর্ঘ মন্দ অবস্থার পর ক্যাপিটাল মার্কেট যখন তার গতিশীলতা ফিরে পায়, সিগনিফিক্যান্ট টার্নওভার, তখন ইনভেস্টরদের আত্মবিশ্বাস মার্কেটের প্রতি অবিচল থাকে। তবে আজকে সবচেয়ে কন্ট্রিবিউটিং সেক্টরগুলোর মধ্যে ছিল ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর অ্যান্ড মিসেলেনিয়াস সেক্টর। বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হ্যাকিংয়ের ঘটনা। হ্যাকিংয়ের শিকার প্রতিষ্ঠানগুলো বড় আকারের মুক্তিপণের বিনিময়ে হ্যাকারদের হাত থেকে নিজেদের মুক্ত করছে। এফবিআই বলছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মুক্তিপণ নেয়ায় হ্যাকারদের বেশিরভাগই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যতই দিন গড়াচ্ছে ততই প্রযুক্তি নির্ভরতা বাড়ছে বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠানের। এমনকি বর্তমানে পাইপলাইন থেকে শুরু করে অনেক মাংস উৎপাদন কেন্দ্র নিয়ন্ত্রিত হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হয়ে ওঠায় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা আগের চেয়ে বহুগুণ বাড়ছে ঠিকই, একই সাথে তাদের সাইটে সাইবার হামলার সংখ্যাও বাড়ছে। গেল সপ্তাহে বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান জেভিএসের সাইটে সাইবার হামলা চালায় একটি হ্যাকার গ্রুপ। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় প্রতিষ্ঠানটির অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে জেভিএসের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে হ্যাকার গ্রুপটি। শেষ পর্যন্ত নিজেদের সাইট বাঁচাতে মুক্তিপণ হিসেবে তাদের $11 মিলিয়ন প্রদান করেছে জেভিএস। It goes to show that really everything is on the table for ransomware attacks. So we've seen the attacks on supply chains, whether they're tied to industry like the gas Colonial Pipeline, and we've seen things with, tied to food and beverage, and now here we sit in, industries that are tied to our supply chain relative to meat and poultry are now being targeted as well. মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দাবি, রেভিল নামের রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলা চালিয়েছে। গেল মাসে যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন হ্যাক করে দেশটির আরেক হ্যাকার গ্রুপ ডার্কসাইড। পাইপলাইন কর্তৃপক্ষ মুক্তিপণ হিসেবে ডার্কসাইডকে দিয়েছে $4.5 মিলিয়ন। হিসেব বলছে কলোনিয়াল পাইপলাইন ছাড়াও সম্প্রতি আরও প্রায় 47টি প্রতিষ্ঠানের সাইট হ্যাক করে $90 মিলিয়ন বেশি মুক্তিপণ আদায় করেছে ডার্কসাইড। এসব হ্যাকারদের বেশিরভাগই বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ নিয়ে থাকে।
বিটকয়েনের গ্রহীতাদের পরিচয় গোপন থাকে বিধায় হ্যাকাররা এমন কৌশল অবলম্বন করে বলে মত বিশেষজ্ঞদের। যদিও কলোনিয়াল পাইপলাইনের বিটকয়েনের মাধ্যমে পরিশোধকৃত প্রায় $23 লাখ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। Today, the FBI successfully seized criminal proceeds from a Bitcoin wallet that DarkSide ransomware actors used to collect a cyber ransom payment from a victim. Since last year, we've been pursuing an investigation into DarkSide, a Russia-based cybercrime group. We identified a virtual currency wallet that the DarkSide actors used to collect a payment from a victim. Using law enforcement authorities, victim funds were seized from that wallet, preventing DarkSide actors from using them. হ্যাকারদের দমাতে বিশ্বজুড়ে মুক্তিপণ দেয়া অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছেন আইন প্রণেতারা। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।